হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা একটু অন্য রকমের। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে যে টপিকটা আমি করাবো সেটা অনেকের কাছেই হয়তো একটু নতুন মনে হতে পারে, স্পেশালি যাদের সাবজেক্ট ইংলিশ নয়, অনার্স লেভেলে যাদের ইংলিশ ছিল না তাদের কাছে হয়তো এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ শিখেছি। আমরা গ্রামার করার সময় কম্পিটিটিভ এক্সাম বলো বা স্কুলে পড়ার সময় কিন্তু পার্টস অফ স্পিচ আমরা শিখেছি, কিন্তু ফিগার অফ স্পিচ আমরা অনেকেই সেইভাবে দেখিনি। অনেকে দেখে থাকতেও পারো বা শিখেও থাকতে পারো। তো ফিগার অফ স্পিচ আর পার্টস অফ স্পিচের মধ্যে ডিফারেন্স কী, এবং ফিগার অফ স্পিচ কোনগুলো, কিভাবে আমরা ফিগার অফ স্পিচকে আইডেন্টিফাই করব, এই সমস্ত কিছু নিয়েই আমি এই সেশনটা করছি। এটা কয়েকটা ক্লাস লাগবে কারণ এটা অনেকটা বড় চ্যাপ্টার, একদিনে শেষ হবে না। তো পুরো ভিডিওটা দেখবে থরলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফিগার অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কারণ এবারেই দেখবে ক্লার্কশিপ এক্সামে এসেছিল ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন। তো চলো আমরা শুরু করি আজকের ফার্স্ট ক্লাস অন ফিগার্স অফ স্পিচ। তো আমাদের প্রথমে জানতে হবে যে হোয়াট আর ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ আমরা কাকে বলবো বা কোনগুলো। দেখো, বোস অ্যান্ড স্টার্লিং এর ডেফিনেশন অনুযায়ী, হোয়াট অর্নামেন্টস আর টু দ্য বডি, দ্য ফিগার্স অফ স্পিচ আর টু দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, আমাদের শরীরে অলংকারের যে কাজ, যে ভূমিকা, সেটাই কিন্তু একটা ভাষাতে বা ল্যাঙ্গুয়েজে ফিগার্স অফ স্পিচের ভূমিকা। ব্যাপারটা আরেকটুখানি যদি আমরা ক্ল্যারিফাই করি তাহলে বুঝতে পারবো যে আমরা অলংকার বা অর্নামেন্ট কখন ইউজ করি, কেন ইউজ করি, যাতে মানে সো দ্যাট উই মে লুক বিউটিফুল, যাতে আমাদের দেখতে ভালো লাগে। তো বিউটিফাই করার জন্য কিন্তু আমরা অর্নামেন্টের ইউজ করি। ঠিক সেরকম একটা ল্যাঙ্গুয়েজে ফিগার অফ স্পিচের ইউজ করা হয় টু বিউটিফাই দ্য ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজটাকে বা কোনো কথাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা ফিগার অফ স্পিচের ইউজ করি। কিন্তু পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে নেসেসারি পার্ট। তার মানে আমরা যদি অর্নামেন্ট না পরি তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা যদি জামা কাপড় না পরি তাহলে কিন্তু আমাদের শরীরকে ঢাকতে পারবো না, তাই না? তার মানে জামা কাপড়টা কি আমাদের শরীরের, মানে শরীর ঢাকার জন্য বা আমাদের জন্য একটা ম্যান্ডেটরি, কিন্তু অর্নামেন্টটা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল। আমি পড়তেও পারি, নাও পারি, কিন্তু জামা কাপড় আমায় পরতেই হবে। ঠিক সেরকম ফিগার অফ স্পিচটা হচ্ছে ওই অর্নামেন্টের মতোই অপশনাল, কিন্তু পার্টস অফ স্পিচটা হচ্ছে আমরা যে জামা কাপড় পরি সেইগুলোর মতো ম্যান্ডেটরি পার্ট। অর্থাৎ পার্টস অফ স্পিচ ছাড়া আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবো না, কিন্তু ফিগার অফ স্পিচ ছাড়াও আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে ফিগার অফ স্পিচ ইউজ করা হয় শুধুমাত্র বিউটিফাই করার জন্য। যেমন দেখো, প্রফেসর বেইন বলছেন, a figure of speech is a deviation from the plain and ordinary way of speaking for the sake of greater effect. অর্থাৎ কোনো কথার এফেক্টটাকে বাড়াবার জন্য, মানে আরো বেশি এফেক্টিভ করার জন্য, ইম্প্যাক্টফুল করার জন্য, এমফাসিস করার জন্য আমরা ফিগার অফ স্পিচের ইউজ করি। এবং ফিগার অফ স্পিচটা কি, আমরা নর্মাল ওয়েতে যে কনভারসেশন করি আর কি, কমিউনিকেট করি, সেখান থেকে একটু আলাদা করে। ওকে, তো এটা হচ্ছে ফিগার্স অফ স্পিচের ডেফিনিশন। মানে মনে রাখতে হবে, ফিগার্স অফ স্পিচ মানে হচ্ছে অলংকার, যেটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। বেসিক্যালি ফিগার্স অফ স্পিচ আমরা ইউজ করি লিটারেচারে। তো এই জন্যই বললাম, যারা অনার্সে পড়েছো, অনার্স লেভেলে এই ফিগার্স অফ স্পিচ থাকে। তো এবার আমরা জানবো যে ফিগার্স অফ স্পিচের ক্যাটেগরি কি কি আছে। দেখো, এই ফিগার অফ স্পিচগুলোকে অনেক আছে, আমি কিন্তু তোমাদের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ফিগার্স অফ স্পিচ নিয়ে ডিসকাস করছি। আমি পরপর ক্লাসে আরও যেগুলো এখানে নেই সেগুলো নিয়ে বলবো। তো দেখো, এখানে হচ্ছে বেসড অন সিমিলারিটি। কিছু ফিগার্স অফ স্পিচ আছে যেগুলো সিমিলারিটির ওপর বেস করে তৈরি করা হয়েছে, মানে দুটো অবজেক্টের মধ্যে সিমিলারিটি আছে, এরকম কোনো টাইপ থাকলে সেটাকে আমরা এই ক্যাটেগরির মধ্যে ফেলছি, যার মধ্যে সিমিলি, মেটাফোর, অ্যালিগরি, প্যারাবল, ফেবল এগুলো আছে। আবার কিছু আছে ডিফারেন্সের ওপর, যেমন অ্যান্টিথিসিস, এপিগ্রাম, ক্লাইমেক্স, অ্যান্টি ক্লাইমেক্স, এগুলো সবই হচ্ছে তোমার ডিফারেন্সের ওপরে। আবার কিছু আছে অ্যাসোসিয়েশনের ওপরে, যেগুলো হচ্ছে তোমার মেটোনিমি, মানে একটার সঙ্গে আর একটাকে অ্যাসোসিয়েট করা হচ্ছে, রিলেট করা হচ্ছে, হাইপেলেজ বা অ্যালিউশন, এগুলো সব হচ্ছে তোমার অ্যাসোসিয়েশনের ওপরে। তো আবার কিছু দেখো
ইমাজিনেশনের উপরে আছে, ইমাজিনেশনের উপর, কিছু ইনডাইরেক্টনেসের উপর, কিছু সাউন্ডের উপর। তো এগুলো আমি পরপর যখন পড়াবো আমি ডিটেলে সব কিছু বলবো। তো আজকে আমি পুরো মানে সমস্ত পার্ট ফিগার অফ স্পিচগুলো করাতে পারবো না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সিমিলারিটি আর ডিফারেন্সের উপর যে ফিগার অফ স্পিচগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে দেখো, সিমিলারিটির উপর যে প্রথম ফিগার অফ স্পিচ সেটা হচ্ছে তোমার সিমিলি। খুব ইম্পর্টেন্ট, এটা আমরা কম্পিটিটিভ এক্সামেও অনেক পরীক্ষাতেই পেয়েছি। সিমিলি, সিমিলি মানে কি? A simile is the explicit statement of the similarity existing between the two different things. তার মানে দুটো ডিফারেন্ট অবজেক্টের সঙ্গে যে কম্প্যারিজন হয় এবং সেই কম্প্যারিজনে কি দেখা যায় যে অবজেক্টগুলো অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি একজন আরেকজনের থেকে আলাদা, ক্যারেক্টারিস্টিক্স দুজনের আলাদা, কিন্তু একটা পয়েন্ট আছে যেখানে দুজনে সিমিলার। এটাকে বলা হয় সিমিলি। অর্থাৎ দুটো অবজেক্টের সঙ্গে আমি তুলনা করছি, দুটো বস্তুর সঙ্গে তুলনা করছি, যে দুটোর মধ্যে আপাত দৃষ্টিতে দেখলে কোনো সিমিলারিটি মনেই হবে না, মনে হবে একদম সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটোর মধ্যে কোনো না কোনো একটা জায়গায় সিমিলারিটি থাকবে, যেটা আমরা সাধারণত অ্যাজ, সাচ, লাইক, সো, সিমিলারলি এগুলো দিয়ে আমরা বোঝাই। যেমন বলছে দেখো, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তাহলে এখানে দেখো আমরা চাইল্ডের সঙ্গে মর্নিং এর, ম্যানের সঙ্গে ডে এর কম্পেয়ার করছি। তাহলে দুটো দেখো একদম ডিসিমিলার অবজেক্ট। চাইল্ড আর মর্নিং এক হতে পারে না, আবার ম্যান আর ডে এক হতে পারে না, কিন্তু আমরা কম্প্যারিজনটা করছি কি কোন সেন্সে? যেরকম একটা সকাল দেখে আমরা বুঝতে পারি দিনটা কেমন হবে, সেরকম একটা শিশুকে দেখে বোঝা যায় সে বড় হলে কেমন হবে। ঠিক আছে? ধরো একটা সকাল, খুব মেঘাচ্ছন্ন আকাশ সকালে দেখলাম উঠে, তার মানে আমরা মোটামুটি বুঝতে পারি যে সারা দিনটা কিরকম যাবে। হয়তো বৃষ্টি বাদলার দিন হবে, ওয়েদারটা সবসময় এরকম খারাপ থাকবে, সূর্যকে দেখা যাবে না, এরকম একটা বাজে ওয়েদার যাবে সারাদিন। সেরকম একটা চাইল্ডের ক্ষেত্রেও তাই। ছোটবেলা থেকে যদি আমরা তাকে দেখি সে প্রচন্ড মিসবিহেভ করে বা এরকম মানে খুব মিসচিভিয়াস, তার মানে আমরা মোটামুটি ধরতে পারি সে বড় হলে এরকমই হবে। ঠিক সেরকম হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স। তাহলে আমি হি মানে একটা পার্সন, তার সঙ্গে কম্পেয়ার করছি ফক্সের। তাহলে ফক্স তো একটা অ্যানিমাল আর হি একটা পার্সন, দুটো কি করে সিমিলার হতে পারে? কিন্তু দুজনের মধ্যে সিমিলারিটি কোন জায়গায়? সব দিক থেকে দুজনে আলাদা, কিন্তু সিমিলারিটি হচ্ছে দুজনেই খুব কানিং, মানে দুজনেই খুব চালাক। ফক্সও যেরকম চালাক, সেও সেরকম চালাক। তাহলে দুজনের বুদ্ধিটার আমরা কম্পেয়ার করছি। দুটো ডিসিমিলার অবজেক্ট, বাট একটা জায়গায় একটা পয়েন্টে দুজনের মধ্যে কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে। ঠিক আওয়ার্স হিভস লাইক সি ওয়েভস। ঠিক আছে? তাহলে সি ওয়েভস আর আওয়ার্স দুটো একদম আলাদা জিনিস, কিন্তু দুজনেই হিভস, ফুঁসছে। ঠিক আছে? যেরকম জোরে জোরে আমরা শ্বাস নিই, সেরকম সি ওয়েভসও যেরকম আওয়াজ করে, আওয়ার্স সেরকম করছে। অর্থাৎ দুজনের মধ্যে একটা সিমিলারিটি বোঝাবার জন্য আমরা, যেমন শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ আমি বললাম, বা দ্য মুন, আমি এরকম করে কম্পেয়ার যদি করি, তাহলে দুটো রোজ আর শি দুটো ডিসিমিলার অবজেক্ট, কিন্তু দুজনের মধ্যে সিমিলারিটি কোথায়? দুজনেই বিউটিফুল। ঠিক আছে? এটা হচ্ছে সিমিলি। সিমিলি বোঝাটা অনেকটাই ইজি, কারণ এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি সিমিলিতে। মেটাফোর হচ্ছে, দেখো এটাকে আমরা সিমিলির আরও একটু কমপ্লিকেটেড ফর্ম বলতে পারি, যাকে আমরা বলি ইমপ্লায়েড সিমিলি। ঠিক আছে? এটাও সিমিলির মতোই, এখানেও কিন্তু সেই একই রকমের দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে কম্প্যারিজন থাকবে, বাট সিমিলিতে কম্প্যারিজনটা যতটা দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে, মেটাফোরে কিন্তু এই কম্প্যারিজনটা অতটাও স্পষ্টভাবে বোঝা যাবে না, কারণ সাচ, লাইক, অ্যাজ এরকম কোনো ওয়ার্ড তুমি এখানে পাবে না। ঠিক আছে? যেমন দেখো বলছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। এখানে ওই সিমিলির মতো কিন্তু কম্প্যারিজনটা ক্লিয়ার নয়, কিন্তু দেখো এর মধ্যে একটা ইমপ্লায়েড কম্প্যারিজন, এটা আমাদের বুঝতে হবে। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ কথাটার মানে কি? বৈচিত্র্য হচ্ছে জীবনের মশলা। ঠিক আছে? তার মানে কি, মশলার কাজ কি আমাদের জানতে হবে। মশলা কি করে একটা রান্নায়, স্পাইস কি করে টেস্টটাকে এনহ্যান্স করে, টেস্টটাকে চেঞ্জ করে। অর্থাৎ স্পাইস চেঞ্জ হলেই কিন্তু মশলা, এই রান্নাটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তার মানে যদি আমরা প্রতিদিন একই ধরনের রান্না খেয়ে যাই, ভালো লাগে না, টেস্টটা একঘেয়ে লাগে, সেই জন্য আমাদেরকে স্পাইস চেঞ্জ করতে থাকি, তার ফলে রান্নার স্বাদ পাল্টে যায়, আমাদের ভালো লাগে, নতুন নতুন স্বাদের রান্না খাই। ঠিক সেরকম ভ্যারাইটি জীবনে কিন্তু খুব দরকার। ভ্যারাইটিও স্পাইসের ভূমিকা
পালন করে আর কি লাইফে। অর্থাৎ যদি আমরা এক রকমেরই কাজ করে যাই সারা জীবন ধরে, লাইফটা খুব বোরিং হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি একটু ভ্যারাইটি আনি লাইফের মধ্যে, স্পাইসের মতো, তাহলে লাইফটা ইন্টারেস্টিং হবে। তো এইভাবে আমরা কম্পেয়ার করছি। বা আওয়ার ওল্ডেস্ট সান ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি। তাহলে স্টার, আমরা ওল্ডেস্ট সানের সঙ্গে কার কম্পেয়ার করছি? দেখো, স্টারের। স্টার মানে কি? ব্রাইট। স্টার হচ্ছে ব্রাইট, আকাশকে আলোকিত করে। তাহলে আমাদের ওল্ডেস্ট সান কি করছে? আমাদের ফ্যামিলিকে আলোকিত করছে, ঠিক আছে? মানে সে হয়তো এমন কিছু কাজ করছে বা এত ভালো ছেলে যে ফ্যামিলির কাছে গর্ব আর কি, যেটা হয় না অনেকের, খুব ট্যালেন্টেড কোনো ছেলে ফ্যামিলির একজন, তো যাকে দেখি আমরা গর্ববোধ করতে পারি, তো সেটাই বোঝাচ্ছে আর কি। অনেকে দেখবে স্টার, আমরা বলি স্টার প্লেয়ার, স্টার সিঙ্গার, মানে কি? স্টার বলতে যেটা উজ্জ্বল, যেটা অন্যদের থেকে আলাদা, সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, yours is a lame excuse, same lame excuse। তাহলে এক্সকিউজ লেম কি করে হবে? তোমার এক্সকিউজটা হচ্ছে লেম। লেম মানে খোঁড়া। তাহলে খোঁড়া আর এক্সকিউজের সঙ্গে মানে কি বোঝাতে চাইছে? একটা খোঁড়া মানুষ যেরকম আহ, হাঁটতে পারে না ভালো করে, ঠিক আছে, মানে স্ট্রেট হাঁটতে পারে না, সেরকম এক্সকিউজও কিন্তু যদি খোঁড়া হয়, অর্থাৎ ইনভ্যালিড যাকে আমরা বলি, যে এক্সকিউজটার মধ্যে কোনো লজিক নেই, এমন তুমি একটা ইললজিক্যাল এক্সকিউজ দিলে যেটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা এক্সকিউজ, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্সকে আমরা মেটাফোর বলবো, মানে এই এক্সাম্পলগুলোকে মেটাফোর বলা হয়। তো এবার দেখো আরেকটু ডিটেলে যদি আমরা করি, তাহলে এখানে বলছে দেখো, এভরি সিমিলি ক্যান বি compressed into a metaphor, and every metaphor can be expanded into a simile. রেন অ্যান্ড মার্টিন বলছেন, মানে প্রত্যেকটা সিমিলিকে আমরা কম্প্রেস করে, অর্থাৎ ছোট করে, কনসাইজ করে মেটাফোর বানাতে পারি। আবার প্রত্যেকটা মেটাফোরকে এক্সপ্যান্ড, অর্থাৎ বাড়িয়ে, মানে আরেকটু ডিটেলে লিখে সেটাকে আমরা সিমিলি বানাতে পারি। এক্সাম্পল দেখো, রিচার্ড ফট লাইক এ লায়ন। তাহলে দেখো, লাইক আছে, কার মতো লড়ছে? রিচার্ড লায়নের মতো। কেন লায়নের সঙ্গে তাহলে রিচার্ডের কম্পেয়ার করা হচ্ছে? কেন? কারণ লায়ন একটা পশু, রিচার্ড একটা মানুষ, দুজনের মধ্যে কোনো সিমিলারিটি নেই, কিন্তু সিমিলারিটি এক জায়গাতেই, যে লায়ন আর রিচার্ড দুজনেই কিন্তু খুব সাহসী, তাই না? তাহলে রিচার্ড লায়নের মতো লড়েছিল, তার মানে প্রচন্ড সাহসের সঙ্গে লড়েছিল, এটা সিমিলি, লাইক আছে। এটাকে যখন আমরা দেখো এক্সপ্যান্ড করছি, আরো বড় করছি, তখন বলছি রিচার্ড ওয়াজ আ লায়ন ইন দ্য ফাইট। এটা হয়ে গেল মেটাফোর। এখানে কোনো লাইক নেই কিন্তু, মানে দেখো কম্প্যারিজনটা এই সিমিলিতে যতটা স্পষ্ট বোঝা যাচ্ছে, মেটাফোরে কিন্তু অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ওকে, এটা হচ্ছে মেটাফোর। ঠিক সেরকম, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, মেটাফোর। কেন? এখানে কোনো লাইক নেই। এবার তুলনাটা কিসের সঙ্গে করা হচ্ছে? ক্যামেলের সঙ্গে শিপের। তাহলে শিপ আর ক্যামেলের মধ্যে সিমিলারিটি কি? শিপ যেরকম, দেখো ডিটেলে বলছে, অ্যাজ আ শিপ ইজ ইউজড ফর ক্রসিং দ্য ওশান, সো দ্য ক্যামেল ইজ ইউজড ফর ক্রসিং দ্য ডেজার্ট। তাহলে ক্যামেলকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? কারণ জাহাজ যেরকম সমুদ্র সাগর পার করে চলে যেতে পারে স্মুথলি, সেরকম একটা ডেজার্টে ক্যামেল ওই জাহাজের মতোই স্মুথলি পার করে চলে যেতে পারে, কারণ ডেজার্টে সব পশু হাঁটতে পারে না, ঠিক আছে? তাই এখানে আমরা এটাকে সিমিলি বলছি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আসছে, দেখো অ্যান্টিথেসিস। আচ্ছা, এখানে আমরা যে বাকিগুলো তোমাদের প্যারাবল, ফেবল, এগুলো অনেক বড় থাকে, এগুলো হয়তো এক্সামে আসবে না এত বড় বড় প্যাসেজ দিয়ে, মানে এগুলোকে বোঝাতে গেলে অনেকটা বড় প্যাসেজ বা সেন্টেন্স ইউজ করতে হয়, প্যারাগ্রাফের মতো। তো যেগুলো মোটামুটি আসতে পারে আমি সেগুলো নিয়ে আগে ডিসকাস করছি। দেখো বলছে অ্যান্টিথেসিস। অ্যান্টি মানেই বোঝাচ্ছে আগেনস্ট, তাই না? এএনটিআই, অ্যান্টি মানে হচ্ছে আগেনস্ট, অর্থাৎ অ্যান্টিথেসিস মানেই হচ্ছে যেখানে দুটো কন্ট্রাস্টেড ওয়ার্ড বা কন্ট্রাস্টেড সেন্টিমেন্ট, আইডিয়া, এগুলো একে অপরের সঙ্গে বসবে, ঠিক আছে? দেখো, বাই দিস ফিগার contrasted words or ideas are set against each other in a balanced form for the sake of emphasis। অর্থাৎ এই ফিগার অফ স্পিচে কি হয়? দুটো কন্ট্রাস্টেড ওয়ার্ড বা আইডিয়াকে একসঙ্গে বসানো হয় একটা ব্যালেন্স ফর্মে, কিসের জন্য? এমফাসিস করার জন্য। কিরকম? দেখো, ইট ইজ আ ব্লেজিং অ্যান্ড নট আ কার্স। অ্যান্টিথিসিসে যেটা আমরা সাধারণত ইউজ করি সেটা হচ্ছে সেকেন্ড যে ফার্স্ট ওয়ার্ডটাকে বা
স্টেটমেন্টটাকে এমফাসিস করার জন্য বা আরো মানে বাড়িয়ে দেওয়ার জন্য ইন্টেন্সিটিটাকে আমরা সেকেন্ড স্টেটমেন্টটার ইউজ করি। যেমন বলছি ইট ইজ আ ব্লেজিং অ্যান্ড নট আ কার্স। তো এই সেন্টেন্স অ্যান্ড নট আ কার্স ইট ইজ আননেসেসারি, তাই না? এটার বলার প্রয়োজনই ছিল না। আমি বললাম হি ইজ পুয়ার অ্যান্ড নট রিচ, আমি পুয়ার বললেই বোঝা যায় সে রিচ নয়, তাই না? তাহলে এখানে ইট ইজ আ ব্লেজিং বললেই হয়ে যেত, আমার এখানে কার্সের দরকারই ছিল না, কিন্তু কার্সটা ইউজ করা হচ্ছে। ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, দেখো অপোজিট দুটো আইডিয়া। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। তাহলে ভুল কে করে? মানুষের কাজ। টু ফরগিভ ইজ ডিভাইন, ভগবানের কাজ কি? ক্ষমা করে দেওয়া। তো এই যে জায়গাগুলো দেখো, আমরা সেকেন্ড স্টেটমেন্টটাকে ইউজ করছি ফার্স্ট স্টেটমেন্টটাকে এমফাসিস করার জন্য। সিম্পলি আমি যদি তোমাদের বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালার দেখো লেখা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্ল্যাক, তাই না? হোয়াইটটা অতটাও হোয়াইট লাগে না যদি কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেনস্ট এটাকে ইউজ না করা হয়, তাই না? দেখো আমি যদি এখানে ব্ল্যাকটা না দিতাম তাহলে হোয়াইটের যে হোয়াইটনেসটা, এই যে ব্রাইটনেসটা, সেইটা কিন্তু এতটাও চোখে লাগতো না। তার মানে আমি হোয়াইটটাকে আরো ব্রাইট করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকটাকে ইউজ করছি। তার মানে ব্ল্যাক আছে বলেই কিন্তু হোয়াইটটা এত ব্রাইট। যেমন দিন আছে বলেই কিন্তু রাতটাকে আমরা অতটা ডার্ক মনে করি, বা রাত আছে বলেই কিন্তু আমরা দিনটাকে অতটা ব্রাইট মনে করি। ঠিক সেরকম এখানেও একটা জিনিসকে এমফাসিস করার জন্য আর একটাকে আমরা পাশে বসাচ্ছি, যেটা না বসালেও চলে, ঠিক আছে? তো এটাকে আমরা অ্যান্টিথেসিস বলছি। এইগুলো কিন্তু বেশ কমপ্লিকেটেড। আমি যতটা পারছি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। এরপরও কিন্তু আমি আরও ক্লাস করাবো যেখানে এগুলোকে আমি প্র্যাকটিস করাবো, কারণ শুধুমাত্র ডেফিনেশন করে মনে রাখতে পারবে না, কারণ কিছু কিছু জিনিস দেখো আবার কন্ট্রাডিক্ট করবে। একই রকমের মনে হবে কিছু কিছু ফিগার অফ স্পিচ। তো অ্যান্টিথেসিস বললাম, এবার আসবো আমরা এপিগ্রামে। এপিগ্রামে কি বলছে দেখো, epigram is an apparent contradiction in language which, by causing a temporary shock, rouses our attention to some important meaning underneath. তো এখানেও প্রফেসর বায়ান বলছেন যে এপিগ্রাম কিন্তু একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, মানে সাধারণত দেখেই আমরা দেখতে পাবো যে দুটোর মধ্যে কন্ট্রাডিক্টরি দুটো এলিমেন্ট আমরা বসাচ্ছি, ঠিক যেরকম অ্যান্টিথেসিসে বসিয়েছিলাম। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা পড়েই উই উইল গেট শকড, মানে পড়েই মনে হবে, যেমন আমার এটা দেখলাম, এটা যদি আমরা দেখি দেখো, ইট ইজ আ ব্লেজিং অ্যান্ড নট আ কার্স। এটা কিন্তু আমার পড়ে এমন কিছু আমি শকড হচ্ছি না, ঠিক আছে এটা না হলে ভালো হতো, বাট ঠিক আছে দেওয়া যেতেই পারে। ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, মনে হচ্ছে এগুলো সত্যি, মানে এগুলোর মধ্যে কোনো শকিং কিছু নেই, একদম নর্মাল। কিন্তু এপিগ্রামে একটা দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট এমন ইউজ করা হবে যেটা পরে আমাদের মনে হবে না এটা হতে পারে না। যেমন দেখো বলছে আই এম কন্টেন্ট অ্যান্ড আই ডোন্ট লাইক মাই সিচুয়েশন। দেখো কি অদ্ভুত, বলছে আই এম কন্টেন্ট মানে আমি স্যাটিসফাইড, অ্যান্ড আই ডোন্ট লাইক মাই সিচুয়েশন। তাহলে আমি যদি স্যাটিসফাইড হই তাহলে আমি কেন আমার সিচুয়েশনটাকে আমি পছন্দ করব না, তাই না? দেন আই মাস্ট লাইক মাই সিচুয়েশন, আমি যেখানে আছি সেটাকে আমি পছন্দ করা আমার ভালো লাগারই দরকার, বিকজ আই এম কন্টেন্ট। তাহলে এরকম করে দেখো সেন্টেন্সটাকে বলা যায়, ব্যাপারটা খুব শকিং যে এটা হলে কি করে এটা সম্ভব। আবার বলছে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, পড়লেই মনে হবে যেটা কি করে হতে পারে, একটা শিশু কি করে একটা মানুষের বাবা হতে পারে? চাইল্ড আর ফাদার তো দুটো একদম ডিফারেন্ট জিনিস, দুটো আলাদা আলাদা স্টেজ অফ লাইফ। কিন্তু এখানে আমরা বলছি দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। আবার অ্যান্ড হিজ বেস্ট রিচেস ইগনোরেন্স অফ ওয়েলথ। রিচেস মানে সম্পদ, তার সব থেকে বড় সম্পদ কি? ইগনোরেন্স অফ ওয়েলথ, মানে সম্পদকে অবজ্ঞা করা, অবহেলা করা, এটাই তার সব থেকে বড় সম্পদ। পড়লেই অদ্ভুত লাগে আমাদের সেন্টেন্সগুলো দেখো যে কি করে এটা সম্ভব হতে পারে। কিন্তু মনে রাখতে হবে অ্যাপারেন্টলি মানে ইনস্ট্যান্ট পড়ার সঙ্গে আমরা কিন্তু একটু শক পাবো যে এই সেন্টেন্সটা হতে পারে না, কি করে হতে পারে জিনিসটা। কিন্তু যদি আমরা একটু ভাবি তাহলে এর মধ্যে যে অর্থটা, মানে অন্তর্নিহিত যে অর্থটা লুকিয়ে আছে সেটা বুঝতে পারবো। বলছে আই এম কন্টেন্ট অ্যান্ড আই ডোন্ট লাইক মাই সিচুয়েশন। তাহলে কথাটার মানে কি বলছে যে আমি কন্টেন্ট মানে আমি স্যাটিসফাইড, কিন্তু এবং আমি এই সিচুয়েশনটাকে
ভালো লাগছে না, অর্থাৎ পছন্দ করি না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্টমেন্ট যদি অতিরিক্ত হয়ে যায় তাহলেও কিন্তু দেখবে আমাদের আর স্যাটিসফ্যাকশনের লেভেলটা ক্রস করে চলে যায়, তাই না? মানে স্যাচুরেটেড জায়গায় আমরা চলে আসি, ঠিক আছে? ঠিক সেরকম দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তাহলে চাইল্ড কি করে একটা মানুষের বাবা হতে পারবে? তার মানে প্রত্যেক শিশুর মধ্যেই কিন্তু একটা পিতৃসত্তা লুকিয়ে থাকে, মানে ইন ফিউচার হি উইল বি আ ফাদার। বা অ্যান্ড হিজ বেস্ট রিচেস ইগনোরেন্স অফ ওয়েলথ। তার মানে তার সব থেকে বড় সম্পদ কি? সম্পদের প্রতি তার অবহেলা। তার মানে এখানে কিন্তু যিনি এই কথাটা লিখেছেন তিনি সম্পদ বলতে কিন্তু শুধুমাত্র যে টাকা কড়ির কথা, এখানে মেটেরিয়াল অ্যাচিভমেন্টের কথা বলছেন না উনি, ঠিক আছে? সম্পদ মানে কিন্তু এই যে মানুষকে ভালোবাসা, ঠিক আছে, মানুষের ভালোবাসা পাওয়া, রেসপেক্ট পাওয়া, ইট ইজ অলসো ওয়েলথ, ঠিক আছে? তো সেই জন্য এখানে কিন্তু মিনিংগুলোকে একটু মানে ইমপ্লাইড ওয়েতে বলা হচ্ছে আর কি। তুমি সরাসরি যদি পড়ো মনে হবে যেন জিনিসটা হতে পারে না, কি করে সম্ভব? কিন্তু একটু যদি আমরা পড়ি তাহলে মিনিংটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। নেক্সট দেখো অক্সিমরন। অক্সিমরন মানে হচ্ছে এখানে দুটো পরপর কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসানো হবে, অর্থাৎ একটা আর একটার অপোজিট মিনিং হবে, অ্যান্টোনিমাস ওয়ার্ড পাশাপাশি বসানো হবে। অক্সিমরনটা বোঝা কিন্তু ইজি। এখানে দেখো যেমন বলছে দাস আইডলি বিজি রোলস দেয়ার ওয়ার্ল্ড হবে। তাহলে এই যে আইডলি বিজি, আইডলি আর বিজি, আইডল অ্যান্ড বিজি দুটো অপোজিট ওয়ার্ড, তাই না? ঠিক আবার সেরকম দেখো দ্য কোয়েশ্চেন ইজ কমনলি আনকমন, কমন অ্যান্ড আনকমন দুটো ডিফারেন্ট একদম কন্ট্রাস্টেড ওয়ার্ড, দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। কমন আর আনকমন অ্যান্টোনিম হয়ে গেল, এটাও ঠিক। আবার দেখো শি অ্যাকসেপ্টেড ইট অ্যাজ দ্য কাইন্ড ক্রুয়েলটি। তাহলে কাইন্ড অ্যান্ড ক্রুয়েলটি কি করে এক হতে পারে, তাই না? ক্রুয়েলটি, কাইন্ডনেস দুটো অ্যান্টোনিমাস ওয়ার্ড। তো এই সেন্টেন্সে দেখো আমরা পরপর দুটো অপোজিট মিনিংয়ের ওয়ার্ডকে বসাচ্ছি এমফোসিস করার জন্য, এটাকে আমরা অক্সিমরন বলবো। তো অক্সিমরনে পরপর আমরা এইভাবেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের অ্যান্টোনিম হবে। ওকে, প্যারাডক্স। প্যারাডক্স আর অক্সিমরন এটাও কিন্তু অনেকের কাছে সিমিলার মনে হতে পারে, কারণ দুটোই কন্ট্রাডিক্টরি, মানে কন্ট্রাডিকশনের ক্ষেত্রে বসে, অ্যান্টিথিসিস যেরকম কন্ট্রাডিকশনের ক্ষেত্রে বসে। কিন্তু প্যারাডক্সের সঙ্গে অক্সিমোরনের ডিফারেন্স হচ্ছে, প্যারাডক্স হচ্ছে মানে অক্সিমোরনে দুটো ওয়ার্ড পরপর বসবে, ঠিক আছে, দুটো ওয়ার্ড পরপর বসবে। কিন্তু এখানে আমরা জেনারেলি দুটো আইডিয়া বা স্টেটমেন্টকে, মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টকে আলাদা বসাই। মানে প্যারাডক্সের ক্ষেত্রে দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টকে আমরা ইউজ করছি আর পাশাপাশি, আর অক্সিমরনের ক্ষেত্রে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডকে পাশাপাশি ইউজ করছি। যেমন দেখো বলছে আই মাস্ট বি ক্রুয়েল, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। ওখানে কি ছিল? কাইন্ড ক্রুয়েলটি। কিন্তু এখানে দেখো ক্রুয়েল আর কাইন্ডনেস দুটো, কাইন্ড দুটো কিন্তু পাশাপাশি বসছে না, দুটো আলাদা আলাদা স্টেটমেন্টে বসছে। এই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা, ফিগার অফ স্পিচগুলোকে আমরা প্যারাডক্স বলবো। তাহলে আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, মানে ইফ আই ওয়ান্ট টু বি কাইন্ড আই মাস্ট বি ক্রুয়েল। তাহলে আমাকে যদি কাইন্ড হতে হয়, দয়ালু হতে হয়, দয়াবান হতে হয়, তাহলে কিন্তু আমাকে আগে ক্রুয়েল হতে হবে। মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। এবার কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে একই সেন্টেন্সে দুটো তিনটে পার্টস অফ স্পিচও কিন্তু আমরা দেখতে পাই। সেন্টেন্সটা একই কিন্তু এই একটা সেন্টেন্স থেকে দুটো তিনটে পার্টস অফ স্পিচ হতে পারে, এই সরি ফিগার অফ স্পিচ হতে পারে। ক্লিয়ার? তাহলে প্যারাডক্সের সঙ্গে আমরা কি ডিফারেন্স বললাম? প্যারাডক্সে হচ্ছে দুটো আলাদা আলাদা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট পাশাপাশি বসছে, আর অক্সিমোরনে হচ্ছে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসছে। আচ্ছা, নেক্সট আসছে দেখো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কথাটার মানে হচ্ছে নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে, অর্থাৎ ফ্রম স্মল টু বিগ, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে। মানে এখানে একটা স্টেটমেন্টে আইডিয়াগুলোকে এমনভাবেই সাজানো হবে যেটা লিস্ট ইম্পর্টেন্ট থেকে মোস্ট ইম্পর্টেন্টের দিকে যাবে, ঠিক আছে? যেমন বলছে দেখো আ হার্ট টু রিজলভ, আ হেড টু কন্ট্রাইভ অ্যান্ড আ হ্যান্ড টু এক্সিকিউট। তো এই যে পুরো কাজটা কি হচ্ছে, হার্ট রিজলভ করছে, হেড কন্ট্রাইভ করছে, অ্যান্ড আলটিমেটলি কি হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে। মানে যা প্ল্যান প্লট যা করা হচ্ছে, যা রেজলিউশন নেওয়া হচ্ছে, সব কিছুকে আলটিমেটলি কি হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে, যেটা
মেন, সেটা কে করছে? হ্যান্ড। তাহলে প্রথমে রিজলভ করা হলো, তারপরে কন্ট্রাইভ করা হলো, দেন এক্সিকিউট করা হলো। দেখো পরপর আসছে, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে বা শুরু থেকে শেষের দিকে যাচ্ছে, এইভাবে মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ, সিকোয়েন্স ওয়াইজ। আবার বলছে ব্ল্যাক ইট স্টুড অ্যাজ নাইট, ফিয়ার্স অ্যাজ 10 furies, টেরিবল অ্যাজ হেল। আচ্ছা, তাহলে এখানেও দেখো ব্ল্যাক ইট স্টুড অ্যাজ নাইট, ফিয়ার্স অ্যাজ 10 furies, টেরিবল অ্যাজ হেল। তাহলে নাইট, ফিউরিজ অ্যান্ড হেল, এগুলোর মধ্যে সব থেকে বড় কি? হেল। এর থেকে বড় তো আর কিছু নেই। মানে সব থেকে ডার্ক জায়গা, অন্ধকারাচ্ছন্ন জায়গা বলতে কিন্তু হেল, তার থেকে বড় মানে হেভেন আর হেল। হ্যাঁ, তো হেলের থেকে আর কিছু হতে পারে না। তার মানে নাইট, ফিউরিজ, দেন হেল। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা যদি ইম্পর্টেন্সের দিক থেকে ভাবি, তাহলে সব থেকে ইম্পর্টেন্স কার বেশি? সব থেকে বড় হেল। তাহলে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে বা শুরু থেকে শেষ। अगेन আই কেম, আই স, আই কনকার্ড, জুলিয়াস সিজারের বিখ্যাত স্পিচ। তো আই কেম, আই স, আই কনকার্ড। তাহলে আমি প্রথমে এলাম, দেখলাম, তারপরে জয় করলাম। তাহলে আগে এলাম, তারপরে দেখা হলো, তারপরে জয় করা হলো। তার মানে জয় করাটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্সের দিক থেকে যেটা ছোট থেকে বড়র দিকে যাবে, কম থেকে বেশির দিকে যাবে, তাকে আমরা বলবো ক্লাইম্যাক্স। এখানে কিন্তু আমাদের স্টেটমেন্টগুলো একটু দেখে নিতে হবে ভালো করে। তাহলে আমরা ফ্রম স্মল টু বিগ এইভাবে মনে রাখবো, ছোট থেকে বড়র দিকে। আর অ্যান্টি ক্লাইম্যাক্স কি? ঠিক অপোজিট, বা একে আমরা ব্যাথোজও বলি, যার অপোজিট হচ্ছে ফ্রম বিগ টু স্মল, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। মানে গুরুত্ব দিক থেকে যদি আমরা দেখি, যেটা বেশি গুরুত্বপূর্ণ জিনিসের থেকে কম গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আসলে সেটাকে আমরা মানে ডেটোরিয়েট করছে জিনিসটা আর কি, ডাউনওয়ার্ডস। তো সেটাকে আমরা বলবো অ্যান্টি ক্লাইম্যাক্স। কিরকম? when husbands or when lap dogs breathe their lust। তো এখানে তোমার when husbands or when lap dogs breathe their lust, অর্থাৎ breathe someone's lust বা breathe the last মানে হচ্ছে মারা যাওয়া। মানে বলতে যখন হাজব্যান্ড বা ল্যাপডগ মারা যায়। তাহলে দেখো আমরা যদি ইম্পর্টেন্সের দিক থেকে বলি, তো সাধারণত হাজব্যান্ডের ইম্পর্টেন্স বেশি থাকে, একটা মানুষ, আর ল্যাপডগ হচ্ছে পশু। তাহলে মনুষ্য জাতি সব থেকে উপরে, বা একটা ফ্যামিলিতে হাজব্যান্ডের ইম্পর্টেন্স ওয়াইফের কাছে বেশি, তারপর না ল্যাপডগ। কিন্তু এখানে দেখো উল্টোভাবে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি সার্কাস্টিক্যালি জিনিসগুলোকে বলা হচ্ছে। এটা বিখ্যাত পোপের বিখ্যাত মক হিরোইক পোয়েম, যেটা হচ্ছে রেপ অফ দ্য লক। তো এটা এখান থেকেই নেওয়া হয়েছে। তাহলে আগে আমরা হাজব্যান্ডকে রাখছি, তারপরে আমরা ল্যাপডগকে রাখছি। তার মানে বেশি গুরুত্বপূর্ণ জিনিস থেকে কম গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছে, অর্থাৎ শেষ থেকে শুরুর দিকে যাচ্ছে। মানে এটা যদি আমরা এরকম বলতাম when lapdogs or husbands, তখন কিন্তু এটা ক্লাইম্যাক্স হতো, ঠিক আছে? কিন্তু এখানে আমরা ঘুরিয়ে দিচ্ছি জিনিসটা। সিম্পলি এভাবে মনে রাখবো, যেটা কম গুরুত্বপূর্ণ থেকে বেশি গুরুত্বপূর্ণের দিকে যাচ্ছে, হ্যাঁ, শুরু থেকে শেষের দিকে যাক বা ছোট থেকে বড়র দিকে, তাকে ক্লাইম্যাক্স বলবো। আর যেটা বড় থেকে ছোটোর দিকে আসবে বা উপর থেকে নিচের দিকে নামবে, সেটাকে আমরা বলবো অ্যান্টি ক্লাইম্যাক্স। ওকে, তো এটা হচ্ছে ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্সের মধ্যে ডিফারেন্স। তো এইগুলোই আজকে আমি তোমাদের বললাম, যতটা বোঝানো সম্ভব আমি বোঝালাম। যদি এরপরও তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নিজেদের আরেকটু ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু এগুলোকে তোমরা পারবে না করতে। এগুলো একটু চর্চা না করলে হবে না। মানে একটা ক্লাস করেই কিন্তু সব শেখা যাবে না, এটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার। যাই হোক, আমি এখানে তোমাদের কিছু কোয়েশ্চেন দিলাম, এক্সারসাইজ, তোমরা এগুলো সলভ করো। এই একটা এক্সারসাইজ দিলাম, আর একটা এই একটা আছে, মানে টোটাল 10টা কোয়েশ্চেন আছে, যেখানে তোমাদের ফিগার অফ স্পিচগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা সলভ করে পারলে কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি ওয়েট করব তোমাদের কমেন্টের জন্য। কার যার যেটা মনে হচ্ছে ঠিক ভুল সেটা আমি পরে বলে দেবো, তোমরা নিজের আগে চেষ্টা করো, তাহলে আমি বুঝতে পারবো অ্যাটলিস্ট তোমরা কতটুকু বুঝলে। তো আজকে আমরা ফার্স্ট পার্ট করলাম, নেক্সট পার্টে আরও কিছু ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করবো। এইভাবে আমি চ্যাপ্টারটাকে কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট নিয়ে।